আর আমি একটুখানি ভিডিওটা হওয়ার জন্য একটুখানি রিপিট করে নিই। যেটা হচ্ছে এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে রোটেশনাল স্পেকট্রোস্কোপি, যেখানে রিজিড ডোটার মডেলে ঠিক হবে না, নন রিজিড ডোটার মডেলে করতে হবে, যেখানে এনার্জি এক্সপ্রেশনটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস বি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, সরি। এবং এখানে এই জে এর ভ্যালুগুলো একটু বলে নিই। জে এর ভ্যালুটা হচ্ছে 0, 1, 2, 3, এর হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। আবার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি মোর্স অসিলেটর মডেলে করা হচ্ছে, যেখানে এনার্জি এক্সপ্রেশনটা হচ্ছে ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউ বার অসিলেটর, যেখানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা ভি এর ভ্যালুটা 0, 1, 2, 3 ইত্যাদি হচ্ছে, যেখানে এই প্রত্যেকটা টার্মের জাস্ট ইউজুয়াল সিগনিফিকেন্স আছে। বি হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট, ডি হচ্ছে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে নিউ বার অসিলেটর হচ্ছে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা 1/2πc √k/μ এইগুলো। তাহলে একটা ডায়াটমিক মলিকুল, তাকে তুমি একবার ভাবছো রোটেটার, একবার ভাবছো ভাইব্রেটার, তাহলে ডায়াটমিক মলিকুলটা অ্যাকচুয়ালি কি না, ওটা একটা রোটেটিং ভাইব্রেটার বা ভাইব্রেটিং রোটার। আমি ওটাকে একটা রোটেটিং ভাইব্রেটার হিসেবে ভাবছি। তার মানে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে রোটেশনের এফেক্ট অন দ্য ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, সেইটা আমি দেখতে চাইছি। আর সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। দেখো সেটা মানে এ কথাটা আমি আবার লিখেছি, এ ডায়াটমিক মলিকুল ক্যান বি অ্যাজিউম টু বি অ্যাজ এ নন রিজিড রোটার অথবা an anharmonic oscillator. তার মানে a diatomic molecule can be assumed to be a rotating vibrator or vibrating rotor. আর এবারে যদি একটা ডায়াটমিক মলিকুলকে তুমি রোটেটিং ভাইব্রেটর বা ভাইব্রেটিং রোটার ভাবো, তাহলে তার এনার্জি এক্সপ্রেশনটা কি হবে? আচ্ছা দেখো, এবার এখানে ব্যাপার আছে যে যদি রোটেশনাল মোশন এবং ভাইব্রেশনাল মোশন একে অপরের সাথে ইন্টারাক্ট করে, অর্থাৎ তারা কাপেলড হয়, তাহলে এনার্জি এক্সপ্রেশন কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু আমি এখানে অ্যাজিউম করে দিচ্ছি যে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড থাকে। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কি আমরা বলেছিলাম, যে একটা মলিকুলে যে বিভিন্ন রকমের মোশন আছে তাদের টাইম স্কেল বা ফ্রিকোয়েন্সি স্কেলের গ্যাপটা এতটা বেশি যে তুমি ভাবতে পারো প্রত্যেকটা মোশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তাহলে এখানেও তাই, যে একটা মলিকুল যেখানে রোটেশন হচ্ছে এবং ভাইব্রেশন হচ্ছে, তুমি যেটা দেখতে পাবে যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা রোটেশনাল ফ্রিকোয়েন্সি প্রায় 100 টাইমস। বা টাইম স্কেল যদি তুমি কনসিডার করো, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যে টাইম স্কেল, রোটেশনাল স্পেকট্রোস্কোপি টাইম স্কেলটা প্রায় 100 টাইমস বেশি। তাহলে এতটা টাইম স্কেল বা ফ্রিকোয়েন্সি স্কেলের গ্যাপ থাকলে তুমি এটাকে ভাবতে পারো যে দুটো মোশনস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, এটাকে তুমি অ্যাজিউম করে নিতে পারো। যখন দুটো মোশনস ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার হবে, তখন টোটাল এনার্জিটা হচ্ছে অ্যাডিটিভলি সেপারেবল হয়ে যায়, আর টোটাল ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়ে যায়। তাহলে আমি জাস্ট বর্নপের অ্যাপ্রক্সিমেশনে ধরে নিচ্ছি যে এই যে বিভিন্ন রকমের মোশন আছে, ট্রান্সকোনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, ইলেকট্রনিক মোশন। ট্রান্সকোনাল, রোটেশনাল এবং ভাইব্রেশনাল মোশন is associated to nuclear motion, আর ইলেকট্রনিক মোশন associated to electronic motion. প্রথমেই এটা ভেবে নেওয়া হয়েছে নিউক্লিয়ার বিং মাচ হেভিয়ার ইন কম্পারিজন টু দ্য ইলেকট্রন অ্যান্ড হেন্স নিউক্লিয়ার মুভ মাচ স্লোলি ইন কম্পারিজন টু দ্য ইলেকট্রনস। সেই জন্য হচ্ছে when we consider the instantaneous motion of the electron, we can assume that nuclei are stationary or nuclear kinetic energy is zero. এটা আমি ধরে নিই। যখন আমি ইলেকট্রনিক মোশন নিয়ে কথাবার্তা বলবো, তখন ধরে নেবো যে নিউক্লিয়াসগুলো চুপচাপ আছে এবং নিউক্লিয়ার কাইনেটিক এনার্জিটা তোমার জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, when we consider the instantaneous motion of the nuclei, we cannot consider the instantaneous motion of the electron, but we have to assume that the presence of electron creates a static potential around the nucleus. মানে তুমি যখন ওই নিউক্লিয়াসটা স্টেশনারি ধরে নিয়ে ইলেকট্রনিক শোডিঞ্জার ইকুয়েশন সলভ করে যে ইলেকট্রনিক এনার্জিটা পেলে, সেই যে ইলেকট্রনিক এনার্জিটা, যেখানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আছে প্লাস ইলেকট্রন রিপালশন, এই সমস্ত পার্টগুলো আছে ফিক্সড নিউক্লিয়াসের জন্য, সেখানে এবারে নিউক্লিয়ার মোশন যখন তুমি কনসিডার করবে, সেখানে তার যে শোডিঞ্জার ইকুয়েশনে নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্টটা থাকবে, আর পোটেনশিয়াল এনার্জিটা থাকবে যে ইলেকট্রনিক যে এনার্জিটা, যেখানে ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি, ইলেকট্রন রিপালশন, নিউক্লিয়াস অ্যাট্রাকশন সব আছে, সবগুলো অ্যাজ এ হোল ওই নিউক্লিয়াসের চারিদিকে একটা স্ট্যাটিক পোটেনশিয়ালের মতো বিহেভ করবে। এটা আমি মজা করে এরকম বলি যে ধরো আমি যদি আমার একটা বায়োগ্রাফি লিখি, 100 বছর বাঁচলাম, 100 বছর বাঁচার পরে যখন আমি আত্মজীবনী লিখবো, তখন হচ্ছে যে প্রথমে এইভাবে ভাবি যে এই যে তোমাদের ধরো 1 ঘন্টা পড়াবো কি 1.5 ঘন্টা পড়াবো, এই পড়ানোর সময়ে যে আমার বয়সটা বেড়ে যাচ্ছে, বা এই পড়ানোর সময়ে যে আমি আরো কিছুটা মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি, এটা আমার ধর্তব্যের মধ্যেই আসছে না।
তার কারণটা কি, আমার 100 বছরের জীবনের রেসপেক্টে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এতটাই কম যে যখন 1 ঘন্টায় আমি এক্স্যাক্টলি কি কি বলেছি, এই মুহূর্তে কি বললাম, ধরো এই 7টা বাজে 10 মিনিটে কি বললাম, 7টা বেজে 20 মিনিটে কি বললাম, 7টা বেজে 25 মিনিটে কি বললাম, এই যখন পুঙ্খানুপুঙ্খ বর্ণনাটা দেব, এই সময়ের মধ্যে আমার যে বয়সটা বেড়ে গেলে আমি যে মৃত্যুর দিকে একটু এগিয়ে গেলাম, সেটা কিন্তু আমার মাথার মধ্যে থাকবে না। তার মানে কি ভাববো যে অ্যাজিব যেন এই 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমার বয়সটা পুরো ফিক্সডই আছে, বয়সটা কোনো পরিবর্তন করছে না। আবার উল্টো দিকে মানে 100 বছর পরে যখন আমি আমার জীবনে লিখতে যাব, সেইখানে কি এই 2 ঘন্টার কোনো এফেক্ট থাকবে? কারণ টোটাল বয়সের রেসপেক্টে এই 2 ঘন্টাটা এত তাড়াতাড়ি চলে গেছে, সেই 2 ঘন্টার মধ্যে এই ডিটেলিংটা আমার পক্ষে মাথায় রাখা সম্ভব নয়। তার বদলে আমার যেটা মাথায় থাকবে যে হয়তো এইসব যে মানে ঝাড়গ্রাম রাজ কলেজে কোনোদিন ছিলাম বা সকালে অনলাইন ক্লাস নিতাম, হ্যাঁ, সেইটার ওভারঅল এফেক্ট হয়তো আমার মানে কি বলবো বায়োগ্রাফিতে রইলো, সেখানে হয়তো একটা চ্যাপ্টার হিসেবে জায়গা পেলো বা কোনো একটা প্যারাগ্রাফ হিসেবে হয়তো এই সকালবেলার অনলাইন ক্লাসটা মানে জায়গা পেলো, এরকম আর কি। তার মানে অ্যাজিব যেন যখন আমি আমার 100 বছরের জীবনে লিখবো, তখন এই যে মানে এই যে পড়ানোটা প্রত্যেকটা মুহূর্তে পাল্টে 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 যাচ্ছে, সেই ডিটেলিংটার মাথায় থাকবে না, ওভারঅল একটা এফেক্ট হয়তো আমার বায়োগ্রাফির মধ্যে থেকে যাবে। সেটা এখানে বলা হচ্ছে যে যখন তুমি ইলেকট্রনের শোরিঞ্জার ইকুয়েশন সলভ করছো বা ইনস্ট্যান্টেনিয়াস মোশন অফ দ্য ইলেকট্রন নিয়ে তুমি বদার, তখন নিউক্লিয়াসটা মুভ করছে তুমি ভুলে যাও, ওটাকে স্টেশনারি ভেবে নাও। আবার উল্টো দিকে যখন নিউক্লিয়াসগুলো তোমার নিউক্লিয়াসের তুমি যখন এটাকে ক্যালকুলেট নিউক্লিয়াসের যখন কি বলে শোরিঞ্জার ইকুয়েশন তুমি সলভ করতে চাইবে, সেখানে নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্টটা তো থাকবেই, তার সঙ্গে পোটেনশিয়াল এনার্জি পার্ট হিসেবে হচ্ছে তোমার এই ইলেকট্রনের প্রেজেন্সটা যখন নিউক্লিয়াসের চারিদিকে একটা পোটেনশিয়াল ক্রিয়েট করবে, সেখানে ইনস্ট্যান্টেনিয়াস মোশন অফ দ্য ইলেকট্রন আবার তোমাকে মাথায় রাখার দরকার পড়ছে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে নিউক্লিয়ার মোশন আর ইলেকট্রনিক মোশনকে তুমি ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার ভাবতে পারছো, ঠিক আছে? প্রথমে নিউক্লিয়ার মোশন এবং ইলেকট্রনিক মোশনকে তুমি ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার ভাবতে পারো। আচ্ছা, আবার যখন তুমি নিউক্লিয়ার মোশন কনসিডার করছো, নিউক্লিয়ার মোশনের মধ্যে ট্রান্সলেশন আছে, রোটেশন আছে, ভাইব্রেশন আছে। দেখা যায় ভাইব্রেশন ইজ মাচ ফাস্টার দ্যান রোটেশন, রোটেশন ইজ মাচ ফাস্টার দ্যান ট্রান্সলেশন। ট্রান্সলেশনাল টাইম স্কেল যেটা, তার তুলনায় রোটেশনাল টাইম স্কেল 100 টাইম ফাস্টার, রোটেশনের তুলনায় ভাইব্রেশনাল টাইম স্কেল 100 টাইম ফাস্টার। এখানেও ঠিক একই রকম ভাইব্রেশনাল মোশন, রোটেশনাল মোশন এবং ট্রান্সলেশনাল মোশনকে তুমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ভাবতে পারবে। তার মানে দেখো এই যে টাইম স্কেল বা টাইম পিরিয়ড, সেটা হচ্ছে ইলেকট্রনিক টাইম স্কেলটা। আচ্ছা, এটা টাইম স্কেল বললে টাইম পিরিয়ডটা বললে অ্যাকচুয়ালি উল্টো লেখা উচিত, এটা একটুখানি ভুল হয়েছে, 1 মিনিট। এটা অ্যাকচুয়ালি মানে আমি অ্যারো সাইনটা উল্টো দিকে দিয়ে দিয়েছি। 1 মিনিট দাঁড়াও। এক সেকেন্ড। আচ্ছা, ফ্রিকোয়েন্সি স্কেলে অপোজিট হচ্ছে টাইম স্কেল, না? ইলেকট্রনিক মোশন হচ্ছে ফাস্টার, যেটা ইলেকট্রনিক মোশনের যেটা টাইম স্কেলটা খুব ছোট, তার থেকে ভাইব্রেশনটা বড়, তার থেকে রোটেশনটা বড়, তার থেকে হচ্ছে ট্রান্সলেশনটা বড়। হ্যাঁ, মানে প্রায় 100 টাইমস করে বেশি। দেখো টাইম স্কেল যখন তুমি করছো, ইলেকট্রনিক টাইম স্কেল 10⁻⁻14 টু 10⁻15 সেকেন্ড এই অর্ডারে। হ্যাঁ, ভাইব্রেশনের জন্য টাইম স্কেল দেখো এর থেকে 100 গুণ বেশি, 10⁻12 থেকে 10⁻13 এই অর্ডারে। রোটেশনটা দেখো আরো 100 গুণ বেশি, 10⁻10 থেকে 10⁻11। ট্রান্সলেশনটা আরো বেশি। এবং টাইম স্কেলের রেসিপ্রোকালটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ইলেকট্রনিক মোশনের জন্য টাইম পিরিয়ডটা যদি কম হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। তুমি যদি এই টাইম স্কেল না করে তুমি যদি ফ্রিকোয়েন্সি করতে, তাহলে এটা হয়ে যেত 10⁻10⁻14 টু 10⁻15 সেকেন্ড ইনভার্স বা হার্জ হয়ে যেত আর কি। মানে এটাকে তুমি ফ্রিকোয়েন্সির টার্মসে করতে, ফ্রিকোয়েন্সি এইটা হয়ে যেত তোমার ট্রান্সলেশনাল মোশনের জন্য, এটা হয়ে যেত হচ্ছে 10⁻14 থেকে 10⁻15 সেকেন্ড ইনভার্স বা হার্জ। এইটা হয়ে যেত 10⁻12 থেকে 10⁻13 হার্জ। এইটা হয়ে গেছে 10⁻10 থেকে 10⁻11 হার্জ। এটা ধরো 10⁻8 থেকে 10⁻9 হার্জ। এটা তোমার ইলেকট্রনিক মোশন, এটা ভাইব্রেশনাল মোশন, এটা রোটেশনাল মোশন। মানে বুঝতে পারছো টাইম স্কেলে অনেক গ্যাপ বা ফ্রিকোয়েন্সি স্কেলে অনেক গ্যাপ। তখন তুমি ভাবতে পারো উই ক্যান অ্যাজিউম দ্যাট দিস মোশনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তখন এনার্জি বিকামস অ্যাডিটিভলি সেপারেবল, অর্থাৎ টোটাল এনার্জিটা ট্রান্সলেশনাল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি প্লাস ভাইব্রেশনাল এনার্জি প্লাস ইলেকট্রনিক মোশন এনার্জি। আর ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, যেখানে সাই টোটালটা হচ্ছে সাই ট্রান্সলেশনাল, সাই রোটেশনাল, সাই ভাইব্রেশনাল, সাই ইলেকট্রনিক।
তাহলে দেখো, তাহলে এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হলো আর ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হলো। ঠিক আছে? তাহলে এই যে ফাইনাল রেজাল্টটা পাওয়া আর কি, এটাই হচ্ছে বেসিক্যালি বিও অ্যাপ্রক্সিমেশন। মানে মোদ্দা কথা হচ্ছে যে একটা মলিকুলের যে বিভিন্ন রকমের মোশনস আছে, সেই মোশনসগুলোকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করছো। মানে একটা মোশন যখন কনসিডার করছো, অন্য মোশনগুলো তার সঙ্গে ডিকাপেল, অর্থাৎ সে ওই মোশনটাকে ডিস্টার্ব করছে না বা ইনফ্লুয়েন্স করছে না। এইটা হলেই তোমার এনার্জিটা যোগফল হিসেবে তুমি লিখতে পারবে, আর ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ সেপারেবল হিসেবে লিখতে পারবে। না হলে যেটা হতো যে তোমার একটা ইন্টারাকশন থাকতো। যেমন ধরো হাইড্রোজেন মলিকুল যখন তৈরি হয়, হাইড্রোজেন মলিকুলের এনার্জিটা দুটো আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটমের এনার্জি যোগফল নয়, তাহলে তার বন্ডিং হবে না। তুমি কি দেখো কি যে যে স্টেবল হাইড্রোজেন যেটা, হাইড্রোজেন মলিকুল যেটা, তার এনার্জিটা দুটো আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি তার থেকে কমে যায়। কমে যায় হচ্ছে কারণ দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা ওভারল্যাপ বা ইত্যাদি হয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। তাই ইন্টারাকশনসটাই হচ্ছে হাইড্রোজেন মলিকুলকে স্টেবিলিটি দিচ্ছে। তাহলে তার মানে তখন এই দুটো হাইড্রোজেন মলিকুলে দুটো হাইড্রোজেন অ্যাটম তারা কিন্তু ডিকাপেল নয়, এটা তোমায় মাথায় রাখতে হবে। ঠিক আছে? সেখানে একটা ইন্টারাকশন এনার্জি থাকে। দেখো এখানে কোনো ইন্টারাকশন এনার্জি নেই, সেপারেটলি তাদের যে এনার্জি, টোটাল এনার্জি তার যোগফল হিসেবে লেখা হয়েছে। এই যোগফল হিসেবে যদি লিখতে পারো, তার মানে বলবো যে বর্ণপেরাইমার অ্যাপ্রক্সিমেশনটা এখানে অ্যাজিউম করে নেওয়া হয়েছে। আর এটা দেখানো যায় যে এনার্জি যদি অ্যাডিটিভলি সেপারেবল হয়, তাহলে ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা নর্মাল প্রিন্সিপাল আছে যে হ্যামিল্টনিয়ানটা H1 প্লাস H2 প্লাস H3 ভাবে যোগফল হিসেবে লিখতে পারো, তখন ওয়েভ ফাংশনটা ψ1 ইন্টু ψ2 ইন্টু ψ3 এরকম গুণফল হিসেবে তুমি লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে আমি এখানে ইলেকট্রনিক মোশন এবং ট্রান্সলেশনাল মোশন এই দুটোকে ভাবছি না, আমার এখানে গল্পটা হচ্ছে ভাইব্রেশন অ্যান্ড রোটেশন। তাহলে আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন, এনার্জি অফ দ্য ভাইব্রেটিং রোটার ক্যান বি রিটেন অ্যাজ, দেখো এই ভাইব্রেটিং রোটার ভিআর দিয়ে লিখছি, এটা হচ্ছে ভাইব্রেটারের এনার্জি প্লাস রোটেটারের এনার্জি। আর ওয়েভ ফাংশনটা আমি লিখতে পারবো কি, ভাইব্রেটারের ওয়েভ ফাংশন ইন্টু রোটেটারের ওয়েভ ফাংশনের গুণফল হিসেবে আমি লিখতে পারছি। ঠিক আছে? এখন আবার কে এলো অসময়ে? সময় কে আসছে? কে আসছে? দেখো যেটা হলো যে তোমার আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন, ভাইব্রেটারের এনার্জিটা, ভাইব্রেটিং রোটেটার বা রোটেটিং ভাইব্রেটার, তার এনার্জিটা হচ্ছে ভাইব্রেটারের এনার্জি প্লাস রোটেটারের এনার্জি যোগফল হিসেবে। ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ হিসেবে সেপারেবল, ভাইব্রেটারের ওয়েভ ফাংশন রোটেশনাল ওয়েভ ফাংশনের গুণফল হিসেবে তুমি লিখতে পারো। আচ্ছা, এবারে রিয়েলিস্টিক সিচুয়েশন আমি যেটা বারবার বলছিলাম, রোটেটারটা কিন্তু রিজিড ধরলে হবে না, ওটা একটা নন রিজিড রোটার। আর ভাইব্রেটারটা হচ্ছে হারমোনিক অসিলেটর ধরলে হবে না, ওটা একটা মোর্স অসিলেটর, মানে অ্যানহারমোনিক অসিলেটর, এবং মোর প্রিসাইজলি ওটা স্পেশাল কাইন্ড অফ অ্যানহারমোনিক অসিলেটর হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য মোর্স অসিলেটর। তাহলে এনার্জি এক্সপ্রেশন যখন তুমি লিখবে, দেখো এনার্জিটা যদি তুমি জুল ইউনিটে লেখো, এনার্জিটা যদি জুল ইউনিটে লেখো, এটা ধরো তুমি জুল ইউনিটে লিখছো, তাহলে মোর্স অসিলেটরের এনার্জি ভি প্লাস হাফ এইচ নিউ অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি এইচ নিউ অসিলেটর, যেখানে এক্সিটা হচ্ছে অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট। আর নন ডিকিড রোটারের এনার্জি হচ্ছে বি এইচ সি জে ইন্টু জে প্লাস ওয়ান, আমি জুল ইউনিটে করছি বলে এই যে এখানে লেখা যাচ্ছে ইন দ্য ইউনিট অফ জুল, মাইনাস ডি এইচ সি, মানে যেটা ছিল এইচ সি দিয়ে গুণ করে দিয়েছে আর কি, জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার। এবার আমি দেখেছি যে পুরো এনার্জিটাকে যদি সেন্টিমিটার ইনভার্সে লিখি, তাহলে আমি একদম এনার্জি ডিফারেন্স থেকে সরাসরি ওয়েভ নাম্বারটা পেয়ে যাব। না হলে জুল ইউনিটে লিখলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তাকে তুমি এইচ সি নিউ বার করে সেখান থেকে, তার মানে এনার্জি গ্যাপকে এইচ সি দিয়ে ভাগ করে তোমাকে ওয়েভ নাম্বারটা পেতে হতো। আমি আজ এইচ সি দিয়ে অলরেডি ভাগ করে রেখে দিচ্ছি, করে এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্স নিউ বার অসিলেটর, এটা হচ্ছে মোর্স অসিলেটরের এনার্জি, প্লাস বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, এটা হচ্ছে তোমার নন ডিকিড রোটারের এনার্জি। আচ্ছা, এবারে এইখানে যে চারটে টার্ম আছে, সেই চারটে টার্মের রিলেটিভ অর্ডারটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে হচ্ছে এই নিউবার অসিলেটর হচ্ছে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা এক্সপ্রেশন 1/2πc রুট ওভার কে বাই মিউ, কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, মিউ হচ্ছে রিডিউস মাস। আর একটা টিপিক্যাল ভ্যালু অফ দ্য অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মোটামুটি হাজারের রেঞ্জে হয়।
তুমি যখন আইআর স্পেকট্রোস্কোপি অর্গানিক মলিকুলের ক্ষেত্রে পড়েছো, তারা কার্বন মনোক্সাইড, মানে সি ডবল বন ও, তারপরে ধরো সিসি বন, সিএইচ বন, এসবগুলো যখন দেখেছো, দেখবে ওটা দেবে 2000 3000 এরকম সব সেন্টিমিটার ইনভার্স এরকম ভাবে পড়ে। মানে তোমাদের যে ফাংশনাল গ্রুপ রিজিয়ানটা কত বলে, ওই 660 থেকে বা 666 থেকে মোটামুটি 4000 সেন্টিমিটার এরকম হয়। তো তাহলে আমি অফ দ্য অর্ডার অফ হাজার বলছি। তাহলে অস্ট্রেলিয়াটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা অফ দ্য অর্ডার অফ 1000 সেন্টিমিটার ইনভার্স। আর অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট যখন আমি অ্যানহারমোনিক অসিলেটর পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম ওর টিপিক্যাল ভ্যালু হচ্ছে 1/100 বা 10⁻² এরকম অর্ডারের এইটা। আর এক্সি নিউবার অসিলেটর গুণ করলে কত হবে, 10⁻³ আর 10⁻² গুণ করলে 10 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডার। আচ্ছা, বিটা হচ্ছে এটা টিপিক্যাল ভ্যালু 1 সেন্টিমিটার ইনভার্স। বি এর এক্সপ্রেশন হচ্ছে h/√8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার সি, এটা রোটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। তার টিপিক্যাল ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার ইনভার্স। আর সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্টটা সেটা 4b³ বাই নিউবার অসিলেটর তার স্কোয়ার, এটা তার এক্সপ্রেশন হয়। তা বি এর টিপিক্যাল ভ্যালু যদি 1 বসিয়ে দাও আর নিউবার অসিলেটর 10⁻³ বসিয়ে দাও, তাহলে 4 × 10⁻6 সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারের হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, তোমার নিউবার অসিলেটর 10⁻3, এক্সি নিউবার অসিলেটর 10, বিটা 1 আর ডিটা হচ্ছে 4 × 10⁻6। তাহলে এই যে এক্সপ্রেশনগুলো আছে, এই কোয়ান্টাম নাম্বার পার্টটা তো একটা ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে গুণ হয়ে যাবে। ওটা বাদ দিয়ে মেন যে জায়গাটা নিউবার অসিলেটর, এক্সি নিউবার অসিলেটর, বি আর ডি, এইটা 10⁻3 এর অর্ডারে, এটা 10 এর অর্ডারে, এটা 1 এর অর্ডারে, আর এটা 10⁻6 এর অর্ডারে। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এই টার্মগুলো অনুযায়ী প্রথমটা সবচেয়ে বড় টার্ম, তারপর একটা অনেকটা ছোট, তারপর একটা আরো ছোট, আর শেষেরটা তো একদম এক্সট্রিমলি স্মল। সেই জন্য ডি এর যে কন্ট্রিবিউশনটা সেইটা এতটাই কম হয়ে যাচ্ছে, এটা আমার হার্ড ডিস্ক স্পেকট্রাটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে। তাহলে ম্যাগনিটিউড অফ সেন্ট্রিফিউগাল ম্যাগনিটিউড অফ কন্ট্রিবিউশন অফ নন ডিজিডিটি ইজ নেগলিজিবলি স্মল ইন কম্পারিজন টু আদার 3 টার্মস। সেই জন্য আমি ওই ডি কন্টেনিং টার্মের যে কন্ট্রিবিউশনটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি এনার্জি এক্সপ্রেশনটা লিখলাম, যেটা ভি এবং জে এর উপর নির্ভর করছে, ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার ভি এবং রোটেশন কোয়ান্টাম নাম্বার জে এর উপর নির্ভর করছে। সেটা ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর, আর নন ডিজিটাল পার্ট থেকে ডি কন্টেনিং টার্মটাকে বাদ দিয়ে পড়ে থাকছে বি জে ইন্টু জে প্লাস 1। আচ্ছা, এই যে এনার্জি এক্সপ্রেশনটা তুমি এইটা দিয়ে অ্যাকচুয়ালি গল্পটাকে সাজাবে, মানে এইটা দিয়েই আমাদের পরের কাজটা স্টার্ট হবে। আর এইখানে কিন্তু এই এক্সপ্রেশনটা দেখে যেন এরকম একটা মিসকনসেপশন তৈরি না হয় যে অ্যাজিভ যেন আমি রোটেটরকে রিজিড ভাবছি আর অসিলেটরটাকে অ্যানহারমোনিক অসিলেটর ভাবছি। দেখো, যে রোটেটরটাকে অসিলেটর ভাবছি সে কখনো রিজিড হতে পারে না। রিজিড মানে বলা হচ্ছে কি বন্ডটা এতটাই শক্ত যে কোনোভাবেই বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যে ভাইব্রেট করছে তাতে বন্ড লেন্থের চেঞ্জ হবেই। তা বন্ডের মধ্যে একটা ইলাস্টিসিটি তো থাকবেই। তা বন্ডের মতো ইলাস্টিসিটি থাকলে সেই রোটেটর কোনোভাবেই রিজিড হতে পারে না, সেটা সাডেনলি নন রিজিড। এটা তুমি মাথায় রাখবে। এবারে এখানে ডিকন্টেনিং টার্মটা আমি শুধু নিইনি কেন, কারণ জাস্ট অনলি বিকজ তার ম্যাগনিটিউডটা কম, মানে তার নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে খুব কম বলে। তাহলে মাথায় রাখবে, হ্যাঁ, এখানে যে তুমি এক্সপ্রেশনটাকে লিখছো সেই এক্সপ্রেশনটায় দেখে যেন এরকম মিসকনসেপশন না তৈরি হয় যে রোটেটরটা অ্যাকচুয়ালি রিজিড রোটার। না, রোটেটরটা নন রিজিড রোটারই। তো ডি এর কন্ট্রিবিউশনটা আমি এখানে নিইনি, কারণ ডি কন্টেনিং টার্মের ম্যাগনিটিউডটা বাকি তিনটে টার্মের তুলনায় অনেক অনেক ছোট বলে। ঠিক আছে, তাহলে যে এনার্জি এক্সপ্রেশন নিয়ে আমি গল্প স্টার্ট করব সেটা পরিষ্কার এই পর্যন্ত বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, যেহেতু তোমার বিও অ্যাপ্রক্সিমেশনের মধ্যে তুমি আছো, বিও অ্যাপ্রক্সিমেশনের মধ্যে যেহেতু তুমি আছো, তাহলে বিও অ্যাপ্রক্সিমেশনের মধ্যে ওয়েভ ফাংশন তো তোমার মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়ে গেছে। তার মানে কি ওয়েভ ফাংশনের স্ট্রাকচারালি কোনো চেঞ্জ হয়নি। যদি ওয়েভ ফাংশনের কোনো চেঞ্জ না হয় না, তাহলে সিলেকশন রুলটা কিন্তু তোমার একই থেকে যায়। দেখো, যে সিলেকশন রুলটা ডেল্টা ভিটা, হ্যাঁ, সেইটা দেখো তোমার এই মানে এই যে সিলেকশন রুলটা মোস অসিলেটরের জন্য একটা সিলেকশন রুল ছিল এবং রোটেটরের জন্য, নন ডিজিট রোটেটরের জন্য সিলেকশন রুল ছিল, সেইটা একদম আলাদা করে মেনটেন থাকছে। আমার তো অসিলেটরটা তো সিম্পল হারমোনিক নয়, আমার অ্যানহারমোনিক বা মোস অসিলেটর সিলেকশন রুল নিশ্চয়ই মনে আছে, আগের দিন বলেছিলাম ডেল্টা ভিটা +-1 +-2 +-3 ইত্যাদি ইত্যাদি। এইটা না হলে তুমি ওভারটোন এক্সপ্লেন করতে পারতে না, শুধু ডেল্টা ভি +-1 বললে চলবে না।
+-1 +-2 +-3 ইত্যাদি ইত্যাদি। এটা আর এইটা যে পার্টটা তোমার ধরো কি বলে নন ডিজিট রোটার বা ডিজিট রোটার দুজনের ক্ষেত্রেই হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার রিলেটেড যে সিলেকশন রুলটা ডেল্টা জি +-1, তাহলে এই সিলেকশন রুলটা তোমার মেনটেন থাকে। আচ্ছা, এবার আমি প্রথমে এফেক্ট অফ রোটেশন অন দ্য ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি দেখবো। তো ভাইব্রেশনালের মধ্যে যে ব্যান্ডটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ব্যান্ড। আমি প্রথমে দেখতে চাইছি ওয়ান্ট টু সি দ্য এফেক্ট অফ রোটেশন অন দ্য ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ব্যান্ড। তার মানে আমি যেটা বলতে চাইছি যে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 যাবে। তুমি জানো যে ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ব্যান্ড পেতে গেলে ভাইব্রেশনাল কোয়ান্টাম মানে ভি ইকুয়াল টু 0 লেভেলটাই মোস্টলি পপুলেটেড। ভি ইকুয়াল টু 0 থেকে 1 এই যে ট্রানজিশনের জন্য যে লাইনটা পাবো বা যে ব্যান্ডটা পাবো সেই ব্যান্ডটা হচ্ছে মোস্ট ইন্টেন্স হবে, সেটাকে ফান্ডামেন্টাল ব্যান্ড বলে। তাহলে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 যাবো। আর রুট এবারে কথাটা হচ্ছে যে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি কার তো অনেক বেশি। এবারে কোন একটা পার্টিকুলার মলিকুল গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলে থেকেও অনেক রোটেশনাল লেভেলে থাকতে পারে, বা মলিকুলটা গ্রাউন্ড রোটেশনাল লেভেল ভাইব্রেশন মানে ফার্স্ট এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলে থেকেও হচ্ছে বিভিন্ন রোটেশনাল লেভেলে থাকতে পারে। তাহলে ভি ইকুয়াল টু 0-র মধ্যে অনেক রোটেশনাল লেভেল আছে, ভি ইকুয়াল টু 1 এর মধ্যেও তোমার অনেক রোটেশনাল লেভেল আছে। এটা পরে যখন ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে আসবে সেখানেও তুমি দেখতে পারো দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি ক্যাপ এতটা বেশি যে কোন একটা ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল থাকে, আবার কোন একটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল থাকে। তাহলে এই যে ভি ইকুয়াল টু 0 আন্ডারে অনেক রোটেশনাল লেভেল আছে, ভি ইকুয়াল টু 1 এর আন্ডারে অনেক রোটেশনাল লেভেল আছে। এবারে আমার যেটা হবে যে ফান্ডামেন্টাল ব্যান্ড দেখার জন্য ভিটা 0 থেকে 1 গেল, কিন্তু রোটেশনাল যে লেভেল থেকে মানে যে কোনো যে লেভেল থেকে যে কোনো যে লেভেলে যেতে পারে যদি তোমার সিলেকশন রুল দিয়ে ওটা অ্যালাউড হয়। তার মানে যে প্রাইম থেকে যে ডবল প্রাইমে যাচ্ছে যেখানে ডেল্টা জে, অর্থাৎ যেখানে তোমার যে ডবল প্রাইম মানে যে প্রাইম মানে ফাইনাল রোটেশনাল কোয়ান্টাম নাম্বার মানে ইনিশিয়াল রোটেশনাল কোয়ান্টাম, এই যে ডিফারেন্স ডেল্টা যেটা অ্যাকর্ডিং টু সিলেকশন সেটা +-1 হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যখন তুমি ভাইব্রেটিং রোটার নিয়ে কথাবার্তা বলছো যে কোন একটা ভাইব্রেশনাল লেভেলের মাঝে অনেক রোটেশনাল লেভেল আছে বা আরেকটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল আছে, এবার ফান্ডামেন্টাল ব্যান্ডে যখন রোটেশনে তুমি এফেক্ট দেখতে চাইছো তখন ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 ট্রানজিশন হচ্ছে, কিন্তু যে কোনো যে লেভেল থেকে যে কোনো যে লেভেলে যেতে পারে কিন্তু তাতে সিলেকশন রুল দিয়ে অ্যালাউড হয়। আচ্ছা, এবার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা তো আমি ক্যালকুলেট করছি। নিউ বারটা ভি ইকুয়াল টু 0 থেকে 1 আর জে প্রাইম থেকে ডবল প্রাইমে যাওয়ার জন্য কি করা হচ্ছে না, এই যে এক্সপ্রেশনটা আছে এখানে প্রথমে ভি এর জায়গায় 1 বসিয়ে দাও, জে এর জায়গায় জে ডবল প্রাইম বসাও, আর বিয়োগ করো ভি এর জায়গায় 0 বসিয়ে আর জে এর জায়গায় জে প্রাইম বসিয়ে। দেখো ভি এর জায়গায় যখন 1 বসায় এটা 3-এর 2 এটা 9-এর 4 হচ্ছে, আর এটা হচ্ছে জে ডবল প্রাইম +1 হচ্ছে। আর ভি এর যখন 0 বসাচ্ছ হাফ নিউবার অসিলেটর মাইনাস 1-এর 4 এক্সি নিউবার অসিলেটর প্লাস এটা বি জে প্রাইম জে আর জে প্রাইম +1 হলো। তো তাই করেছি দেখো। তাহলে প্রথমটাই হচ্ছে যেটা ফাইনাল স্টেট সেটা হচ্ছে ভি এর জায়গায় 1 আর জে এর জায়গায় যে ডবল প্রাইম বসিয়ে এটা হয়েছে, মাইনাস ভি এর জায়গায় 0 আর জে এর জায়গায় জে প্রাইম বসিয়ে এটা হয়েছে, এবার বিয়োগ করো এইটার থেকে এই দুটো টার্ম থেকে দুটো টার্ম বিয়োগ করে ফেলে নিউবার অসিলেটর -2x নিউবার অসিলেটর হলো প্লাস বি জে ডবল প্রাইম ইন্টু জে ডবল প্রাইম +1 মাইনাস বি জে প্রাইম ইন্টু জে প্রাইম +1। আর এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটা ভাইব্রেশনাল ব্যান্ডে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এইটা প্লাস বি ইন্টু এইটা রইল। ঠিক আছে, তাহলে এই এনার্জি এক্সপ্রেশনটা তোমার বেরোলো যে ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সির সাথে সাথে এই টার্মটা তোমার থেকে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো তুমি যখন ডেল্টা জে ইকুয়াল টু +1 ভাবছো, ডেল্টা জে ইকুয়াল টু +1 মানে হচ্ছে মানে অ্যাজিভ জানো তুমি এই যখন ট্রানজিশনটা করছো এর 0 থেকে 1 গেল বা এর 1 থেকে 2 তে গেল বা এর 2 থেকে 3 তে গেল অ্যান্ড সো অন, সেটা হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু +1। তার জন্য কি হবে, তাহলে জে ডবল প্রাইম মাইনাস জে প্রাইম সেটা হচ্ছে +1, সেখান থেকে জে ডবল প্রাইমটা হয়ে গেল জে প্রাইম +1, যেখানে জে প্রাইমটা হচ্ছে তোমার 0 থেকে স্টার্ট। দেখো এখানে যেটা বলছি যে ডেল্টা জে যখন +1 বলবে এখানে 0 থেকে 1 বা 1 থেকে 2 তে বা 2 থেকে 3 এই ট্রানজিশন গুলো ঘটবে। তো তার মানে এই যে প্রাইমটা হচ্ছে যে লোয়ার যে ভাইব্রেশনাল লেভেলটা তার যে করসপন্ডিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার সেটা কিন্তু 0 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে যে ডবল প্রাইমটা জে প্রাইম +1 লিখছো, যেখানে জে প্রাইমটা 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। তাহলে এবারে এই এক্সপ্রেশনে তুমি যে কি করলে যে ডবল প্রাইমের জায়গায় জে প্রাইম +1 বসিয়ে দাও আর এটা যেমন আছে তেমন রেখে দাও। তাহলে কি হচ্ছে এটা জে প্রাইম প্লাস যে ডবল প্রাইমের জায়গায় জে প্রাইম +1, আর যখন তোমার এটা যে ডবল প্রাইম +1 আছে যে ডবল প্রাইমের জায়গায় হচ্ছে জে প্রাইম +1 বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে কত তোমার জে প্রাইম +2 হয়ে যাচ্ছে। তাহলে নিউ বার ফান্ডামেন্টাল প্লাস বি
জে প্রাইম প্লাস ওয়ান ইন্টু জে প্রাইম প্লাস টু মাইনাস জে প্রাইম ইন্টু জে প্রাইম প্লাস ওয়ান। এটা তো এখান থেকে জে প্রাইম প্লাস ওয়ান তুমি কমন নিয়ে নাও, তাহলে পরে থাকছে কত নিউবার ফান্ডামেন্টাল প্লাস টু বি ইন্টু জে প্রাইম প্লাস ওয়ান, যেখানে জে প্রাইমটা হচ্ছে 0 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, হলো? দেখো তাহলে কি হলো যে আমি এই যেটা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল ব্যান্ডের রোটেশনের এফেক্টটা তুমি এইখান থেকে ধরতে পারবে, নিউবার ফান্ডামেন্টাল প্লাস টু বি জে প্রাইম প্লাস ওয়ান, যেখানে জে প্রাইমটা 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। কখন না যখন ডেল্টা জে ইকাল টু প্লাস ওয়ান। আচ্ছা ডেল্টা জি ইকাল টু মাইনাস ওয়ান হলে কি হবে, যে ফাইনাল ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার মাইনাস ইনিশিয়াল ফাইনাল রোটেশনাল কোয়ান্টাম নাম্বার মাইনাস ইনিশিয়াল রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, তার যে ডিফারেন্স সেটা হচ্ছে মাইনাস ওয়ান। সেখান থেকে জে প্রাইম সমান জে ডবল প্রাইম প্লাস ওয়ান হয়ে গেল, যেখানে জে ডবল প্রাইমটা 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। এখান থেকে তুমি বুঝতে পারবে যখন ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ওয়ান বলছি তখন কি হবে, ওয়ান থেকে জিরোতে, অথবা টু থেকে ওয়ানে, অথবা থ্রি থেকে টুতে, অথবা ফোর থেকে থ্রিতে, এইরকম ভাবে ট্রানজিশনটা হচ্ছে। তার মানে এখানে যে ডবল প্রাইমটা কিন্তু জিরো থেকে স্টার্ট, সেই কারণে আমি এইটাকে যে ডবল প্রাইমের টার্মসে লিখছি, মানে যে প্রাইমটা যে ডবল প্রাইমের টার্মসে এক্সপ্রেস করবো, যে প্রাইমটা যেখানে ডবল প্রাইম প্লাস ওয়ান, যেখানে যে ডবল প্রাইমটা জিরো থেকে স্টার্ট। তাহলে কি হবে, নিউবার ফান্ডামেন্টাল প্লাস বি যে ডবল প্রাইমটা যেমন আছে তেমন আছে, মাইনাস যে প্রাইমের জায়গায় যে ডবল প্রাইম প্লাস ওয়ান বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে দেখো এইটার জাস্ট আগে ছোটটা পরে বড় টার্মটা আছে, তবে এটা হচ্ছে নিউবার ফান্ডামেন্টাল মাইনাস, তুমি এখানে এই মাইনাসটাকে যদি কমন নিয়ে নাও তাহলে মাইনাস টু বি ইন্টু জে ডবল প্রাইম প্লাস ওয়ান হচ্ছে, যেখানে যে ডবল প্রাইমটা 0 1 2 3 4 ডট ডট ডট। তাহলে দেখো যখন ডেল্টা যে প্লাস ওয়ান তখন এই এক্সপ্রেশনটা জে প্রাইম দিয়ে শুরু, যেখানে জে প্রাইমটা হচ্ছে 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। এবারে যখন তোমার ডেল্টা ইকুয়াল টু মাইনাস ওয়ান, এখানে যে ডবল প্রাইম দিয়ে স্টার্ট, মানে এক্সপ্রেশনের যে ডবল প্রাইম আছে যে ডবল প্রাইমটা হচ্ছে তোমার 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার এই দুটো ইকুয়েশনকে তুমি কম্বাইন করে লিখতে পারো, যখন ডেল্টা যে ইকুয়াল টু প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান, নিউবার ফান্ডামেন্টাল প্লাস মাইনাস টু বি ইন্টু জে প্লাস ওয়ান এটা হয়ে যাচ্ছে। নিউবার ফান্ডামেন্টাল হয়ে যাচ্ছে প্লাস মাইনাস টু বি ইন্টু জে প্লাস ওয়ান, যেখানে যেটা হচ্ছে তোমার দেখো এখানে মানে প্রথম এক্সপ্রেশনে যখন প্লাস ছিল জে প্রাইম ছিল, পরের এক্সপ্রেশনে যখন মাইনাস ছিল জে ডবল প্রাইম ছিল, কিন্তু যখন এই দুটোকে তুমি জে দিয়ে রিপ্লেস করছো, যেটা হচ্ছে সেই জিরো থেকে স্টার্ট 0 1 2 3 4 ডট ডট ডট। যখন প্লাস সাইন করছো তখন ডেল্টা যেটা হচ্ছে তোমার এখানে যে প্লাস সাইনটা আসছে কখন না, যখন ডেল্টা যেটা হচ্ছে তোমার প্লাস ওয়ান, আর মাইনাস সাইনটা কখন আসছে না, যখন ডেল্টা জে ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে দেখো এক্সপ্রেশনটাকে তুমি এইভাবে লিখতে পারলে, নিউবার ফান্ডামেন্টালের রোটেশনাল এফেক্টটা হচ্ছে নিউবার ফান্ডামেন্টাল প্লাস মাইনাস টু বি জে প্লাস ওয়ান হিসেবে তুমি লিখছো। সার্টেনলি হচ্ছে আমার এই জে প্রাইম বা জে ডবল প্রাইম দুটোকে তুমি জাস্ট জে দিয়ে এক্সপ্রেস করছো, যেটা দেখো জে প্রাইম এবং যে ডবল প্রাইম সবাই কিন্তু 0 1 2 3 4, সেখানে যেটাও 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি হচ্ছে। ডেল্টা যে কোনো প্লাস হলে এখানে প্লাস সাইন থাকে, ডেল্টা যে কোনো মাইনাস হলে এখানে মাইনাস সাইন থাকে, তুমি এইরকম ভাবে লিখতে পারলে। আচ্ছা এবারে তুমি চাইলে এই জে প্লাস ওয়ানটাকে এসে একটা এম প্রাইম লিখছো, তুমি বললে যে মানে আমি বললাম যে লেট মানে মানে আমি বললাম যে লেট জে প্লাস ওয়ান যেটা, সেটাকে তুমি এম প্রাইম ভাবছো। এম প্রাইম ভাবলে কি হলে, এখানে যে জে প্লাস ওয়ানটা ছিল সেটা তুমি এম প্রাইম লিখে দাও, তাহলে নিউবার ফান্ডামেন্টাল সেটা এম প্রাইমের উপর নির্ভর করছে, সেটা নিউবার ফান্ডামেন্টাল প্লাস মাইনাস টু বি এম প্রাইম, কিছুই না, শুধু এখানে জে প্লাস ওয়ানটাকে এম প্রাইম লিখেছি। আচ্ছা এখানে হচ্ছে পরিষ্কার এই যে যখন তোমার প্লাস সাইনটা হচ্ছিল তখন ডেল্টা যে প্লাস ওয়ানের জন্য, মাইনাস সাইনটা ডেল্টা যে মাইনাস ওয়ানের জন্য, তাহলে এখানে হচ্ছে এম প্রাইম ইকুয়াল টু হচ্ছে জে প্লাস ওয়ান, তো তাহলে যেটা যেহেতু 0 1 2 3 4 ইত্যাদি থেকে স্টার্ট হয়, তাহলে এম প্রাইমটা কি হবে, এখানে জে এর ভ্যালু 0 বা 1 বা 2 বা 3 বসালে এম প্রাইমটা 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি হবে। আবার প্লাস সাইনটা হচ্ছে ডেল্টা যে প্লাস ওয়ানের জন্য, মাইনাস সাইনটা হচ্ছে ডেল্টা যে মাইনাস ওয়ানের জন্য। এটা আচ্ছা এবারে ফাইনাল রেজাল্টটা তুমি লিখছে এইরকম ভাবে, নিউবার ফান্ডামেন্টাল যেটা এম এর উপর ডিপেন্ড করে সেটা লিখলে নিউবার ফান্ডামেন্টাল প্লাস টু বি এম, দেখো এখানে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস টু বি এম করে দিচ্ছে, মানে আমি মাইনাসটা লিখছি না। আচ্ছা খুব স্বাভাবিক ব্যাপার দেখো যে এর আগে যখন আমি এম প্রাইমটা লিখেছিলাম সেটা হচ্ছে 1 বা 2 বা 3 বা 4 ইত্যাদি ইত্যাদি বলছি, এখন তো এই প্লাস মাইনাস এম প্রাইমটাকে তুমি এম হিসেবে লিখছো, মানে এম বেসিক্যালি প্লাস মাইনাস এম প্রাইম, তাহলে এমটা হয়ে যাবে প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস ইত্যাদি ইত্যাদি। এবারে পরিষ্কার হচ্ছে প্লাসটা কখন হবে, যখন হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু প্লাস ওয়ান, তার মানে এম ইকুয়াল টু 1 2 3 এই পজিটিভ গুলো হবে যখন ডেল্টা জি ইকুয়াল টু প্লাস ওয়ান, আর এম এর ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হবে যখন ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ওয়ান।
ঠিক আছে। আর এবার এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যে এইখান থেকে যদি এম প্রাইম ইকুয়াল টু জে প্লাস ওয়ান, জে এর ভ্যালু যেহেতু জিরো থেকে স্টার্ট, সেখানে এম প্রাইমের ভ্যালু জিরো থেকে স্টার্ট হতে পারবে না। এখানে হচ্ছে কি যেহেতু জে কেন, এবারে তুমি এখানে পরিষ্কার দেখো, যদি এম প্রাইম বা অ্যাজ ইউজুয়াল এম যদি জিরো হতে হয় তাহলে যেটাকে মাইনাস ওয়ান হতে হবে, সেখানে জে ক্যানট বি মাইনাস ওয়ান, সেখানে এম ক্যানট বি জিরো। সেখানে খেয়াল রাখবে যখন এই এক্সপ্রেশনটা লিখবো তখন এমটা কিন্তু তোমার জিরো থেকে স্টার্ট হবে, সরি এমটা হচ্ছে ওয়ান থেকে স্টার্ট হবে, সরি এমটা ওয়ান থেকে স্টার্ট হবে, এমটা কোনোভাবে হচ্ছে তোমার জিরো হতে পারবে না। এখানে এম যদি জিরো হতে হয় তাহলে এম প্রাইমও জিরো, তাহলে এম প্রাইম জিরো হলে জে এর ভ্যালু হতে হবে মাইনাস ওয়ান, কিন্তু রোটেশন কোয়ান্টাম নাম্বার জে এটা জিরো থেকে শুরু হয়, সেটা মাইনাস ওয়ান কোনোভাবে হতে পারে না বলে এমটা তোমার জিরো হতে পারে না। তাহলে এই যে অঙ্কটাকে কষা হলো, সেই অঙ্কটা একবার ভালো করে তুমি রিক্যাপচুলেট করে দাও। তার আমার এখানে এই রোটেটিং ভাইব্রেটার বা ভাইব্রেটিং রোটার, হ্যাঁ, তার জন্য আন্ডার ভিউ অ্যাপ্রক্সিমেশন তুমি এনার্জি এক্সপ্রেশনটা লিখেছো। সেই এনার্জি এক্সপ্রেশনটা তোমার এরকম একটা জায়গায় রিডিউস করে গেছে, আমি ডি কন্টেনিং টার্মটাকে বাদ দিয়েছি। এবারে তুমি ফান্ডামেন্টাল ব্যান্ডে যখন রোটেশনাল এফেক্টটাকে দেখতে চাইছো, বলছো ভি ইকুয়াল টু জিরো থেকে ভি ইকুয়াল টু ওয়ানে ট্রানজিশনটা করছে। এবারে যেটা হচ্ছে জে প্রাইম থেকে যে ডবল প্রাইমে গেল, তুমি ফ্রিকোয়েন্সি বের করার জন্য এনার্জি মানে এনার্জি ডিফারেন্স ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স তুমি ক্যালকুলেট করে ফেললে, করে তুমি এই এক্সপ্রেশনটা পাচ্ছ, হ্যাঁ, যে নিউবার ফান্ডামেন্টাল প্লাস বি জে ডবল প্রাইম প্লাস ইন্টু জে ডবল প্রাইম প্লাস ওয়ান মাইনাস জে প্রাইম ইন্টু জে প্রাইম প্লাস ওয়ান। এবারে তুমি ডেল্টা যে কত প্লাস ওয়ানের জন্য এক্সপ্রেশন বের করলে, ডেল্টা যে কত মাইনাস ওয়ানের জন্য এক্সপ্রেশন বের করলে, এটা মাথায় রাখবে যে প্রথমটা যখন ডেল্টা যে কত প্লাস ওয়ান তখন সেটাকে জে প্রাইমের টার্মসে লিখছি, অর্থাৎ ভি ইকুয়াল টু জিরো লেভেলে যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে তার রেসপেক্টে লিখছি, তবেই হচ্ছে জে প্রাইমটা জিরো থেকে স্টার্ট হবে। আর যখন ডেল্টা যে কত মাইনাস ওয়ান, যেহেতু ওয়ান থেকে জিরো বা টু থেকে ওয়ান বা থ্রি থেকে টু এরকম ট্রানজিশন হচ্ছে, তাহলে জে প্রাইমটা দিয়ে স্টার্ট করলে ওয়ান থেকে স্টার্ট করতে হতো, আমি যে ডবল প্রাইম দিয়ে এক্সপ্রেশনটাকে লিখলাম যাতে করে যে ডবল প্রাইমটাকে জিরো থেকে স্টার্ট হচ্ছে তুমি লিখতে পারো। তো তফাৎ থেকে এখানে প্লাস সাইন এখানে মাইনাস সাইন হয়েছে, তাহলে আমি এটাকে একসাথে প্লাস মাইনাস করে টু বি জে প্লাস ওয়ান করে দিলাম, যেখানে যেটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ডট 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 ডট, প্লাসটা হচ্ছে ডেল্টা যে প্লাস ওয়ানের জন্য, মাইনাসে ডেল্টা যে করলে মাইনাস ওয়ানের জন্য। তারপর জে প্লাস ওয়ানটাকে তুমি একবার এম প্রাইম লিখলে, তারপরে হচ্ছে প্লাস মাইনাস এম প্রাইমকে তুমি এম লিখে ফেললে, করে এই ফাইনাল এক্সপ্রেশনটা পেয়ে গেলে, যেখানে এম এর ভ্যালুটা ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ইত্যাদি হবে ডেল্টা জিকাল টু প্লাস ওয়ানের জন্য, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হচ্ছে ডেল্টা জিকাল টু মাইনাস ওয়ানের জন্য, আর এম ইকাল টু জিরোটা কোনোভাবে অ্যালাউড হচ্ছে না। তাহলে এই অঙ্কটা কষতে গিয়ে কোথাও যদি কোনো অসুবিধা হয় তো বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কি করার অসুবিধা আছে? না স্যার ঠিক আছে। ভেবে ভেবে বলো প্রত্যেকে। আচ্ছা, এবারে এই যে ফাইনাল এক্সপ্রেশনটা বেরোলো, এই যে ফাইনাল এক্সপ্রেশনটা বেরোলো, এইখানে এম ডেল্টা জিকাল টু প্লাস ওয়ান হলে এম এর অ্যালাউড ভ্যালুস, ডেল্টা জিকাল টু মাইনাস হলে এম এর অ্যালাউড ভ্যালুস বলা আছে, আমি সেগুলো এবারে বসাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডেল এম যদি জিরো হতো, যদি জিরো হতো তাহলে নিউ বারটা দেখো এই পার্টটা তখন জিরো হয়ে যেত, এই পার্টটা তখন জিরো হয়ে যেত, তখন এই রোটেশনাল ভাইব্রেশনাল স্পেক্ট্রাতে তুমি জাস্ট ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে তুমি ব্যান্ডটাকে পেতে, তখন এইটা হতো। কিন্তু এটা তোমার অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট? দিস ইজ অ্যাবসেন্ট। কেন না? অ্যাজ এম ক্যানট বি ইকুয়াল টু, এমটা জিরো হতে পারে না। কেন এম জিরো হতে পারে না? তার কারণ আবার অ্যাজ জে ক্যানট বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে জে এর ভ্যালু কিন্তু মাইনাস ওয়ান হতে পারছে না, এম এর ভ্যালু জিরো হতে পারছে না, সেই জন্য এখানে তুমি এমটাকে কোনোভাবে বসাতে পারো না। হ্যাঁ, এম যদি বসাতে তাহলে তুমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে একটা ব্যান্ড পেতে পারতো, এটাকে ব্যান্ড অরিজিন বলা হয় আর কি। হ্যাঁ, সেটা থাকছে না। আচ্ছা, এবারে তাহলে ডেল্টা জে ইকুয়াল টু প্লাস ওয়ানের জন্য যখন আমি করছি, তখন এম এর ভ্যালু প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইত্যাদি বসাও। তাহলে তুমি যখন ফান্ডামেন্টাল মানে ব্যান্ডে ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ব্যান্ডে রোটেশনাল এফেক্টে যখন দেখলে, ওই এই এক্সপ্রেশনে এম এর ভ্যালু এক দুই তিন চার ইত্যাদি বসালে, তাহলে এটা হচ্ছে নিউ ফান্ডামেন্টাল প্লাস টু বি, নিউবার ফান্ডামেন্টাল প্লাস ফোর বি, নিউবার ফান্ডামেন্টাল প্লাস সিক্স বি, নিউবার ফান্ডামেন্টাল এইট বি, এই রকম করে তুমি জাস্ট লাইনগুলোকে পাচ্ছ। এবং এই যে লাইনগুলোকে পাচ্ছ, এটা তো একটা লাইন নয়, এখানে একটা সিরিজ অফ লাইন পাওয়া যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে তোমার আর ব্রাঞ্চ বলা হচ্ছে। আমি ছবিতে এখানে দেখাবো যে আর ব্রাঞ্চ বেসিক্যালি কেমন করে অ্যাপিয়ার করছে, এগুলোকে আর ব্রাঞ্চ বলে। আর ডেল্টা জিকাল যখন মাইনাস ওয়ান,
তখন হচ্ছে তোমার নিউবার ফান্ডামেন্টাল -2 মানে ফান্ডামেন্টাল ব্যান্ডে যে রোটেশনের এফেক্টটা তার যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা নিউবার ফান্ডামেন্টাল -2b, নিউবার ফান্ডামেন্টাল -4b, -6b, -8b অ্যান্ড সো অন, এটা হচ্ছে পি ব্রাঞ্চ বলা হয় এটা। আর যদি তোমার m = 0টা অ্যালাউড হতো তাহলে একটা ব্রাঞ্চ পেতে, তাহলে 0 থেকে 0-তে, 1 থেকে 1-এ, 2 থেকে 2-তে, 3 থেকে 3-তে, এই টাইপের ট্রানজিশনগুলো যদি কোনো কারণে অ্যালাউড হয়ে যেত আর কি, তখন তুমি মাঝে একটা ব্যান্ড অরিজিন পেতে, তাকে বলা হচ্ছে কিউ ব্রাঞ্চ। আচ্ছা, ইফ ডেল্টা জি ইকুয়াল টু 0 হতো, ডেল্টা জি ইকুয়াল +1 করলাম, -1 করলাম, ডেল্টা জি ইকুয়াল টু যদি 0 হতো তখন হচ্ছে তুমি এটা পেতে কিউ ব্রাঞ্চ পেতে, ঠিক আছে, ব্যান্ড অরিজিন বা কিউ ব্রাঞ্চ পেতে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার ডেল্টা জি ইকুয়াল টু -1 পি ব্রাঞ্চ, ডেল্টা জি ইকুয়াল টু 0 হলে তোমার কিউ ব্রাঞ্চ হতো, ডেল্টা জি ইকুয়াল টু +1 হলে আর ব্রাঞ্চ হতো, মানে পি কিউ আর, বা বাঁদিক থেকে গেলে ও পি কিউ আর এরকম আর কি। মানে ওটা এখানে গল্পই নাই ও এর, কারণ এখানে সিলেকশন রুল যা, তাতে ও কোনোভাবেই তুমি পাবে না। ও হলে ডেল্টা জি ইকুয়াল টু -2, পি হলে ডেল্টা জি ইকুয়াল টু -1, কিউ হলে ডেল্টা জি ইকুয়াল টু 0, ডেল্টা জি ইকুয়াল টু +1 হলে সেটা আর, মানে ও পি কিউ আর, এস হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু +2 এর জন্য। এইভাবে হচ্ছে তোমার ব্যান্ডগুলোর নাম হয় আর কি, ঠিক আছে। তাহলে এখানে যাকে কিউ ব্রাঞ্চটা হচ্ছে তোমার অ্যাবসেন্ট থাকছে। এটা কেন অ্যাবসেন্ট থাকছে তুমি কারণটা বুঝেছো। এই যে ডেল্টা জি ইকুয়াল টু -2, -1, 0, +1, +2 তার মতো করে ও পি কিউ আর এস এগুলো তুমি পাবে আর কি। এটা হচ্ছে ব্যান্ড অরিজিন বলা হয়। এই যে ব্যান্ড অরিজিন, এটা মাঝখানে ব্যান্ড অরিজিন। আচ্ছা, ডায়াটমিক মলিকুল, এবং পরে দেখা যায় যে এটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে যে প্রিন্সিপালটা সত্যি সেটা যে কোনো লিনিয়ার মলিকুলের ক্ষেত্রেও সত্যি। একটা ডায়াটমিক মলিকুল বা লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে তুমি পি আর আর ব্রাঞ্চ পাবে, হ্যাঁ, এখানে তুমি হচ্ছে এই ব্যান্ড অরিজিন অর্থাৎ কিউ ব্রাঞ্চটা তোমার অ্যাবসেন্ট থাকবে, এটা মাথায় রাখবে। তাহলে ফর ডায়াটমিক মলিকুল দ্য ভাইব্রেশনাল ব্যান্ড ইজ পি আর, নট পি কিউ আর। পি আর আর পাবে, কিউটা তুমি পাবে না। তার জেনারেল রুলটা হচ্ছে ইফ দ্য মলিকুল ইজ লিনিয়ার অ্যান্ড ফর এ ভাইব্রেশনাল মোড, if the linearity is preserved, then the corresponding vibrational band will be PR. On the other hand, if the molecule is non-linear, all vibrational bands will be PQR. মানে ব্যাপারটা দেখ, মলিকুল যদি নন লিনিয়ার হয় তাহলে সমস্ত ভাইব্রেশনাল ব্যান্ডই পিকিউআর, ব্যান্ড অরিজিনটা থাকবে, তখন সিলেকশন রুল পাল্টে যায় করে ব্যান্ড অরিজিনটা থাকে। কিন্তু মলিকুল যদি লিনিয়ার হয় এবং কোনো একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনের জন্য লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে, তাহলে ব্যান্ডটা হবে পিআর। তার মানে খেয়াল করে দেখো, যদি একটা মলিকুল লিনিয়ার হয় তাহলে তার সিমেট্রিক স্ট্রেচিং মোডটা থাকে, সিমেট্রিক স্ট্রেচিং মোডে সবসময় লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে। তার মানে যদি একটা মলিকুল লিনিয়ার হয় তাহলে অন্তত পক্ষে তুমি একটা ব্যান্ড পাবে যেটা হচ্ছে পিআর, নট পিকিউআর। এবার হয়তো লিনিয়ার মলিকুল আছে কিন্তু তুমি ধরো বেন্ডিং মোডটাকে দেখছো, বেন্ডিং মোডে লিনিয়ারিটিটা রেস্টার্ট হয়ে যাচ্ছে, তখন সেই ব্যান্ডটা পিকিউআর হতে পারে। মানে লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে পিকিউআর ব্যান্ড থাকতে পারে সেই সমস্ত ভাইব্রেশনাল মোডে যে ভাইব্রেশনাল মোডে হচ্ছে লিনিয়ারিটিটা রেস্টার্ট হয়ে যাচ্ছে। কিন্তু লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে সিমেট্রিক স্ট্রেচিং, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এগুলোর ক্ষেত্রে কি লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে, যে কোনো স্ট্রেচিং মোডের ক্ষেত্রে লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে, সেই পার্টিকুলার ক্ষেত্রে তুমি পিআর ব্যান্ড পাবে, পিকিউআর ব্যান্ড পাবে। আর নন লিনিয়ার মলিকুল হলে সমস্ত ভাইব্রেশনাল ব্যান্ডগুলি হচ্ছে পিকিউআর হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে একটা মলিকুল লিনিয়ার হবে তার কন্ডিশন থেকে অন্তত পক্ষে একটা ভাইব্রেশনাল ব্যান্ড এটা পিআর হতে হবে। তাহলে অন্তত পক্ষে একটা ভাইব্রেশনাল ব্যান্ড যদি পিআর হয় তাহলে সেই মলিকুলটা অবশ্যই লিনিয়ার হবে। তাহলে এইটা হচ্ছে রাস্তা যা দিয়ে তুমি একটা মলিকুল লিনিয়ার কিনা বলতে পারবে। সেই জন্য একটা মলিকুল লিনিয়ার কিনা বলার জন্য তোমার এই ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রোস্কোপিটা দেখা দরকার এবং ব্যান্ডটাকে দেখতে হয় যে অন্তত পক্ষে একটা ব্যান্ড সেটা পিআর আছে কিনা, নাকি সবই ব্যান্ড পিকিউআর। অন্তত পক্ষে একটা ব্যান্ড যদি পিআর হয় তাহলে সেটা অবশ্যই লিনিয়ার মলিকুল। আচ্ছা, এবারে কি পাচ্ছ দেখো তুমি, এই যে যখন ডেল্টা জি ইকুয়াল টু +1, ডেল্টা জি ইকুয়াল টু +1 যদি হয় তাহলে তোমার এই সিচুয়েশনগুলো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এই ট্রানজিশনগুলো হচ্ছে। এবং তার মতো করে যে যে ফ্রিকোয়েন্সিতে তুমি ব্যান্ডগুলোকে পাচ্ছ দেখো, নিউবার ফান্ডামেন্টাল +2বিতে, নিউবার ফান্ডামেন্টাল +4বিতে, নিউবার ফান্ডামেন্টাল +6বিতে, নিউবার ফান্ডামেন্টাল +8বিতে অ্যান্ড সো অন। মানে এম এর ভ্যালুগুলো দেখায়, এখানে এম এর ভ্যালুটা হচ্ছে তোমার +1, এখানে +2, এটা +3, এটা +4, এটা +5 অ্যান্ড সো অন। আর এখানে এম এর ভ্যালুটা হচ্ছে, এম এর ভ্যালু হচ্ছে -1, -2, -3, -4, -5 অ্যান্ড সো অন, এম এর ভ্যালু।
এবং সেই মতো করে আর ব্রাঞ্চে এই কতগুলো লাইন পেলে। সিমিলারলি পি ব্রাঞ্চ যেখানে ডেল্টা ইকুয়াল টু -1 সেখানে কতগুলো লাইন পাচ্ছে, নিউ বার ফান্ডামেন্টাল -2b, নিউ বার ফান্ডামেন্টাল -4b, নিউ বার ফান্ডামেন্টাল -6b অ্যান্ড সো অন। এবং যেটা ইম্পর্টেন্ট দেখো, এই যে ব্যান অরিজিনটা অ্যাবসেন্ট, ব্যান অরিজিন যদি থাকতো নিউ বার ফান্ডামেন্টাল তুমি একটা লাইন পেতে, সেটা অ্যাবসেন্ট। তাহলে প্রথম যে আর ব্রাঞ্চ এবং প্রথম যে পি ব্রাঞ্চ তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 4b। বাকি যে কোনো মানে আর ব্রাঞ্চের দুটো যে সাকসেসিভ রোটেশনাল লাইন বা পি ব্রাঞ্চের দুটো সাকসেসিভ রোটেশনাল লাইন তাদের মধ্যে গ্যাপগুলো হচ্ছে তোমার 2b করে। তা দেখো, তাহলে রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে তুমি যা যা পেতে এখানে তুমি সেই জিনিসটাই পাচ্ছ, যে যদি তোমার দুটো আর ব্রাঞ্চের দুটো রোটেশনাল লেভেল বা রোটেশনাল লাইন বা পি ব্রাঞ্চের দুটো রোটেশনাল লাইন সেগুলো তুমি ডিস্টিংক্টলি দেখতে পাও, তা তাদের মধ্যে গ্যাপটা হচ্ছে 2b। সেই 2b অর্ধেক করে বি রোটেশনাল কনস্ট্যান্ট বি পেয়ে গেলে, আর বি যেহেতু h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার আসছে, সেখান থেকে তুমি বন্ড লেন্থ ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে। আর ব্যান্ড অরিজিনটা হচ্ছে যে প্রথম, এই যে ব্যান্ড অরিজিন বোঝায় যে যেখানে ইন্টেন্সিটিটা তোমার আস্তে আস্তে জিরো হয়ে গেছে, ইন্টেন্সিটি যেখানে জিরো হয়ে গেছে সেখানে যে ব্যান্ড অরিজিন পেয়ে গেলে তুমি ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে। ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে সেটা যেহেতু 1/2πc √k/μ, সেখান থেকে ফোর্স কনস্ট্যান্ট কেটা তুমি বের করে ফেলতে পারছো। এখানে তোমার ওই যে অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্টের যে এফেক্টটা 2xc নিউবার অক্সিলেটর সেটাকে বাদ দিচ্ছ আজই। নিউবার ফান্ডামেন্টালটা সে নিউবার অক্সিলেটর ফ্রিকোয়েন্সি খুব কাছাকাছি, নিউবার অক্সিলেটর ফ্রিকোয়েন্সি কিন্তু 1/2πc √k/μ, সেখান থেকে তুমি ফোর্স কনস্ট্যান্ট কেটাকে বের করে ফেলতে পারছো। তাহলে দেখো, তাহলে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে তুমি যেমন রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে যেটা পেতে বন্ড লেন্থ ক্যালকুলেট করা সেটাও করতে পারছো, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলে সেইখান থেকে তুমি হয়তো আরো কিছু ওভারটোনও লাগতে পারে, তাকে মোট কথা যেমন ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা তুমি যদি পেয়ে যাও সেখান থেকে যেমন ফোর্স কনস্ট্যান্ট বের করতে পারো, এখানেও তুমি সেই কাজটাকে করতে পারছো। মানে যেটা কথা হচ্ছে যে আলাদা করে রোটেশনাল স্পেকট্রোস্কোপি, আলাদা করে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে যা যা ইনফরমেশন পেতে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি সেই ইনফরমেশনগুলি পেয়ে যাচ্ছ। এক্ষেত্রে অ্যাডিশনালি যে জিনিসটা পাচ্ছ, যেটা শুধুমাত্র রোটেশনাল স্পেকট্রোস্কোপি শুধুমাত্র ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে পেতে না, সেটা কি না, সেটা হচ্ছে যে তুমি এখন মলিকুলটা লিনিয়ার না নন লিনিয়ার বলার মতো জায়গায় তুমি চলে এসেছো। ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে উই ক্যান চেক হোয়েদার দ্য মলিকুল ইজ লিনিয়ার অর নট ইউজিং দ্য রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। এটা তুমি করতে পারছো যে ইফ দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান ভাইব্রেশনাল ব্যান্ড হুইচ ইজ PR instead of PQR, then we say that the molecule is linear. If all the vibrational bands are PQR, then we say that the molecule is non-linear. ঠিক আছে, এটা তো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো স্পেসিং বিটুইন টু সাকসেসিভ লাইনস ইন আইদার পি ব্রাঞ্চ অর আর ব্রাঞ্চ, সেটা হচ্ছে 2b। সেখান থেকে রোটেশনাল কনস্ট্যান্ট b পেয়ে গেলে, এবার সেখান থেকে তুমি বিটা যেহেতু h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার আসছি, সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ r0টা তুমি বের করে ফেলতে পারছো h/8 পাই স্কয়ার মিউ bc টু দি পাওয়ার হাফ এইটা করে। আর ফ্রম দ্য mean of first lines of P and R branch, মানে যেখানে ইন্টেন্সিটি বেসিক্যালি জিরো হচ্ছে, উই ক্যান গেট দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নিউ ফান্ডামেন্টাল। আমি যদি এফেক্ট অফ অ্যানহারমোনিসিটিটাকে ইগনোর করি, তাহলে নিউবার ফান্ডামেন্টাল হচ্ছে নিউবার অক্সিলেটর ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, অর্থাৎ 1/2πc √k/μ তার এক্সপ্রেশনটা, সেখান থেকে গিয়ে ফোর্স কনস্ট্যান্ট তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা তাহলে দেখো, তাহলে আলাদা করে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে ফোর্স কনস্ট্যান্ট বের করে তুমি সেটা পেলে, আলাদা করে রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে বন্ড লেন্থ ক্যালকুলেট করে সেটা তুমি পেলে। যেটা অ্যাডিশনালি পেলাম সেটা হচ্ছে যে তোমার যে মলিকুলটা লিনিয়ার না নন লিনিয়ার সেটা তুমি বলে দিতে পারছো। তাহলে এই তিনটে হচ্ছে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপির তোমার ইউটিলিটি বা অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে। আজ এবার একটা অ্যাডিশনাল জিনিস একটুখানি বলি। দেখো, এই যে মাঝখান যেটা ব্যান্ড অরিজিন কিউ ব্রাঞ্চ, তার অ্যাবাউটে আর ব্রাঞ্চ এবং পি ব্রাঞ্চ যেটা পাওয়া গেছে, এটা কিন্তু একে অপরের মিরার ইমেজ নয়। কেন মিরার ইমেজ নয়? কারণ তুমি খেয়াল করে দেখো, তোমাদের পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি যখন পড়েছিল তখন তোমার নিশ্চয়ই মনে আছে যে এই যে J=0 লেভেল এবং J=1 লেভেলের পপুলেশন তো একই নয়। প্রথম দিকে কি হয়, পপুলেশনটা যে ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়ে, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। তাহলে তুমি আর ব্রাঞ্চে প্রথম লাইনটা পাচ্ছ J=0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য, আর পি ব্রাঞ্চে প্রথম লাইনটা পাচ্ছ J=1 লেভেল থেকে ট্রানজিশনের জন্য। এবার J=0 আর J=1 লেভেলের পপুলেশন যেহেতু আলাদা, তাদের করসপন্ডিং ইন্টেন্সিটি গুলো আলাদা, তার মানে কি পিক হাইটটা আলাদা হবে। ইউজুয়ালি J=0 থেকে J=1 এর হাইটটা বেশি হয়, 1 থেকে 2টা হাইটটা বেশি হয়, প্রথম দিকে এটা বাড়তে থাকে, তারপরে যখন যে ম্যাক্স রিচ করে যায় তারপরে তোমার জিনিসটা কমতে থাকে। তার মানে যেটা
মানে 1 to 1 যদি করো, পি ব্রাঞ্চের যে আর ব্রাঞ্চের যে প্রথম লাইনটা যেই করে 0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য, আর পি ব্রাঞ্চের প্রথম লেভেলটা হচ্ছে যেই করে 1 থেকে ট্রানজিশনের জন্য। তার 0 থেকে ট্রানজিশন, 1 থেকে ট্রানজিশন, দুটো লাইন এক্স্যাক্টলি সমান হবে না। ঠিক পরেরটা এখানে 1 থেকে ট্রানজিশন, এখানে 2 থেকে ট্রানজিশন, এখানে 2 থেকে ট্রানজিশন, এখানে 3 থেকে ট্রানজিশন। সেই জন্য এই দুদিকটা কিন্তু একে অপরের মিরর ইমেজ হবে না। দেখো আমি যেমন লিখেছি যে এখানে এই আর ব্রাঞ্চের প্রথম লাইনটা যতটা হাইট, পি ব্রাঞ্চের প্রথম লাইনটা হাইটটা একটু বেশি, এখানে যতটা হাইট এখানে হাইটটা দেখো আরেকটু বেশি, অ্যান্ড সমান এইরকম ভাবে করি একে অপরের দিকে মিরর ইমেজ হচ্ছে না। এটা 1 নম্বর মাথায় রাখা। আচ্ছা, 2 নম্বর যে জিনিসটা মাথায় রাখা সেটা হচ্ছে এই যে যখন তুমি সত্যি ভাইব্রেশনাল ব্যান্ড দেখবে না, তাতে এই রোটেশনাল এফেক্টটা যেমন এখানে সুন্দর লাইন করে করে এঁকেছি, কিন্তু খুব হাই রেজলিউশন যন্ত্র না হলে তুমি এই দুটো লাইন আলাদা করে বুঝতে পারবে না। তার বদলে এই ওভারঅল একটা এনভেলপ পাবে ডান দিকে, আর বাঁ দিকে একটা এনভেলপ পেলে এই মাঝের লাইনগুলো তুমি বুঝতে পারছো না, কিন্তু ওভারঅল একটা কন্টিনিউয়াস একটা ব্যান্ড তুমি দেখতে পাচ্ছ। আর এবার কন্টিনিউয়াস ব্যান্ড হলে এই যে দুটো রোটেশনাল লাইনের মধ্যে গ্যাপটা 2b, সেইখান থেকে বি, সেখান থেকে যে বন্ড লেন্থ তুমি ক্যালকুলেট করলে, এখন সেটা তুমি করতে পারছো না। তখন তোমার কি করতে হবে? তখন সেটা হচ্ছে এই যে আর ব্রাঞ্চের পিকটা আর পি ব্রাঞ্চের পিকটা কিন্তু বুঝতে পারা যায়। দুটো পিক যদি বুঝতে পারা যায়, তাহলে দুটো পিকের মধ্যে ডিফারেন্সটা ডেল্টা নিউ বারটা তুমি বুঝতে পারো। আচ্ছা, ডেল্টা নিউ বারটা কি হবে? আচ্ছা, খেয়াল করো তোমার যে আর ব্রাঞ্চের ম্যাক্সিমাটা কোথায় অ্যাপিয়ার করবে। আর ব্রাঞ্চের ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করবে যেখানে জে প্রাইমটা হচ্ছে √KT/2BHC -1/2। এইটা মানে তোমার ওই রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে জে ম্যাক্সের এক্সপ্রেশন বের করেছিলাম, তাহলে কোন জে ভ্যালুতে তোমার রোটেশনাল স্পেকট্রাতে ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করে √KT/2BHC -1/2। আচ্ছা, এবারে এম ম্যাক্সটা কত? জে প্রাইম ম্যাক্স +1, তো তাহলে সেখানে যদি বসিয়ে দাও তাহলে √KT/2BHC +1/2 হয়ে গেল। আচ্ছা, পি ব্রাঞ্চে ম্যাক্সিমাটা কোথায় অ্যাপিয়ার করছে? আচ্ছা, পি ব্রাঞ্চে ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে বেসিক্যালি যখন জে প্রাইম ম্যাক্সটা হচ্ছে, মানে তোমার যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে সেখান থেকে ধরতে হবে। তো তাহলে জে প্রাইম লেভেল থেকে ট্রানজিশন, জে প্রাইম ম্যাক্সটা হচ্ছে √KT/2BHC -1/2। আর এবারে যখন পি ব্রাঞ্চ হচ্ছে, পি ব্রাঞ্চের জন্য তো তোমার ডেল্টা যেটা তোমার ছিল -1, তার মানে জে ডবল প্রাইম মাইনাস জে সিঙ্গেল প্রাইম, সেটা যদি -1 হয়, তাহলে জে ডবল প্রাইমটা হচ্ছে কত? জে প্রাইম -1। তাহলে জে ডবল প্রাইমটা হয়ে যাচ্ছে জে প্রাইম ম্যাক্স -1, সেটা কত হয়ে যাচ্ছে √KT/2BHC। এখানে এটা বসালে -3/2। আচ্ছা, এবারে যখন তোমার পি ব্রাঞ্চ এম ম্যাক্সটা কি? এম ম্যাক্সটা বেসিক্যালি হচ্ছে জে ডবল প্রাইম ম্যাক্স +1। মানে তুমি এক্সপ্রেশনটা এটা খেয়াল রাখো, এটা হচ্ছে যে যখন তুমি এক্সপ্রেশনগুলোকে লিখেছো, ডেল্টা +1 হলে এক্সপ্রেশনটা 2b জে প্রাইম +1, আর ডেল্টা -1 হলে যে 2b জে ডবল প্রাইম +1। হ্যাঁ, তাহলে যখন তোমার পি ব্রাঞ্চ হচ্ছে, পি ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে তোমার এম ম্যাক্সটা হচ্ছে জে ডবল প্রাইম ম্যাক্স +1। তাহলে যে ডবল প্রাইম ম্যাক্স যেহেতু এটা ছিল, তার সঙ্গে 1 করলে এটা হয়ে যায় √KT/2BHC -1। তাহলে এম ভ্যালুর উপরে যদি তুমি দেখো, তাহলে আর ব্রাঞ্চের ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে যখন এমটা হচ্ছে √KT/2BHC +1, আর যখন তোমার পি ব্রাঞ্চের ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে যখন এম ম্যাক্সটা হচ্ছে √KT/2BHC -1। এটা তো ভালো। তাহলে এবারে তুমি যখন এই দুটো পিকের মধ্যে গ্যাপটাকে ক্যালকুলেট করবে, তার মানে কি আর ব্রাঞ্চের ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে যখন এম, মানে আর ব্রাঞ্চের ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে যখন m = m max, মাইনাস পি ব্রাঞ্চের ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করবে যখন m = m max। তাহলে এটা হয়ে গেল কত? দেখো, নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 2bm, তাহলে 2bm max মানে হচ্ছে, মানে এটা সমান কত হচ্ছে? তাহলে নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 2bm max ফর আর ব্রাঞ্চ মাইনাস নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 2bm max ফর পি ব্রাঞ্চ। এইটা তাহলে এবারে আর ব্রাঞ্চের জন্য এম ম্যাক্সটা √KT/2BHC +1/2 তুমি বসিয়ে দিলে, আর পি ব্রাঞ্চের জন্য এম ম্যাক্সটা হচ্ছে √KT/2BHC -1/2 তুমি বসিয়ে দিলে। বিয়োগ করলে বেরোলে কত হচ্ছে 4b √KT/2BHC। 4টাকে 16 হিসেবে ভেতরে ঢুকিয়ে দিলে √8bKT/HC। এটা। আর এবারে কথাটা হচ্ছে যে এক্ষেত্রে ডেল্টা নিউ, যেটা ডেল্টা নিউ বারটা অর্থাৎ দুটো ম্যাক্সিমার মধ্যে যে ডিফারেন্স, এটা তুমি এক্সপেরিমেন্টালি মেজার করে নিতে পারছো, এবং সেই এক্সপ্রেশনটা বেরোচ্ছে কত? এখানে বেরোচ্ছে হচ্ছে √2bKT/HC। তাহলে এখান থেকে বিটা এখান থেকে বের করে নিতে পারো। সেটা কত বেরোচ্ছে দেখো, HC/m
8 কেটি ইন্টু ডেল্টা নিউ বার তার স্কোয়ার। তাহলে এই বিটা হয়ে গেলে একদম সরাসরি রোটেশনাল কনস্ট্যান্ট। ওয়ান্স তুমি রোটেশনাল কনস্ট্যান্ট পেয়ে গেছো, সেখান থেকে তুমি বন্ড লেন্থ থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে? তো দেখো, তাহলে যদি এরকম সিচুয়েশন কখনো হয় যে তোমার যন্ত্রের রেজলিউশন যথেষ্ট ভালো নয় বলে তুমি রোটেশনাল লাইনগুলোকে দেখতে পাচ্ছ না, কিন্তু এইটুকু তুমি দেখতে পারো যে দুটো ম্যাক্সিমা, তাদের মধ্যে গ্যাপটা কিন্তু তুমি দেখতে পাবে, মাপতে পারবে। এই ম্যাক্সিমাটার সঙ্গে আবার বি কিরকম ভাবে রিলেটেড আমি বললাম তোমাকে। হ্যাঁ, সেইখান থেকে তুমি এই বিটাকে ক্যালকুলেট করে সেখান থেকে তুমি বন্ড লেন্থটাকে ক্যালকুলেট করে ফেলতে পারছো। তাহলে যে লাস্ট যে পার্টটাকে বললাম, এই পার্টটা একটু কমপ্লিকেটেড। এইটা কি বুঝতে কিছু অসুবিধা হলো বলো? এই দুটো মানে আর ব্রাঞ্চে কোথায় ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে, পি ব্রাঞ্চে কোথায় ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে, কোন এম এতে, সেইগুলোকে বুঝে নেওয়া। এবারে আর ব্রাঞ্চের নিউ ম্যাক্সের এক্সপ্রেশন মানে যে মানে ম্যাক্সিমার করসপন্ডিং যে ওয়েভ নাম্বারটা, সেটাকে আমি ক্যালকুলেট করে নিলাম। পি ব্রাঞ্চের যে ম্যাক্সিমামের যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা তুমি বা ওয়েভ নাম্বারটা তুমি ক্যালকুলেট করে পেলে, দুটো ডিফারেন্স করলে যে দুটো পিকের মধ্যে ডিফারেন্সটা তুমি পেয়ে গেলে, মানে ডিফারেন্স বিটুইন টু পিকস আর কি, ডিফারেন্স বিটুইন টু পিকস তুমি ক্যালকুলেট করলে এইটা করে দেখো তুমি এখান থেকে রোটেশন কনস্ট্যান্ট বিটাকে পেয়ে যাচ্ছ। কারণ দুটো পিকের মধ্যে ডিফারেন্সটা তুমি কিন্তু মাপতে পারবে, মানে ইন্ডিভিজুয়াল রোটেশনাল লাইনগুলোকে দেখতে নাও পাও, দুটো পিক কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, তাদের ডিফারেন্সটা তুমি মেপে ফেলতে পারবে। সেখান থেকে বি পেয়ে সেখান থেকে রোটেশনাল কনস্ট্যান্ট তুমি পেয়ে গেলে। দেখো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর এইটা কিন্তু একটু ভালো করে দেখবে, এইটা কিন্তু ম্যানুয়ালের বইয়ে ভুল আছে। হ্যাঁ, এই ম্যানুয়ালের বইয়ে তোমার ওই যে ম্যাক্সটাকে তো রুট ওভার অফ কেটি বাই টু বিএইচসি মাইনাস হাফ, সেখানে এম ম্যাক্সটাকে রুট ওভার টু কেটি বাই টু বিএইচসি প্লাস হাফ করে আর ব্রাঞ্চের জন্য যা করেছে, পি ব্রাঞ্চের জন্য তা করেছে। তা করার জন্য হচ্ছে এখানে যেমন এই প্লাস হাফ এসছে, এখানে মাইনাস হাফ এসেছে, ওদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই প্লাস হাফ এসে গেছে। দুটোর ক্ষেত্রে যদি প্লাস হাফ এসে যায়, তাহলে আবার এই পার্টটা তোমার কাটেনি বলে এর সঙ্গে একটা অ্যাডিশনালি টু বি একটা টার্ম চলে এসেছিল, এবং সেই বলেছিল যে এই পার্টটা কিন্তু টু বির থেকে অনেক বেশি, সেখানে টু বিটাকে ইগনোর করে দিয়ে কাজ করেছে। ম্যানুয়ালে কিন্তু এটা ভুল আছে, আমি যেটা করলাম এটা ঠিক। যদি ম্যানুয়াল যদি তোমরা খুব যত্ন করে পড়ো, ম্যানুয়ালি লোকে পড়ায় আন্ডার গ্রাজুয়েট লেভেলে, ম্যানুয়ালে কিন্তু এটা ভুল আছে, আমি যেটা করলাম সেটা ঠিক। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি ফর ডায়াটমিক মলিকুল বা ইভেন লিনিয়ার মলিকুল। আর এবারে একটা কাজ তোমাকে দিচ্ছি, যেটা ওই ম্যানুয়ালের বইয়েও তোমার ওটাকে এক্সারসাইজ হিসেবে করতে দিয়েছে। ধরো ফর non-linear molecule or a linear molecule when for a linear molecule when linearity is destroyed due to vibration, due to a particular vibration, then selection rule is changed। কি সেটা? দেখো, ডেল্টা ভিটা যেমন ছিল সেরকমই রইল, তোমার +-1 +-2 +-3 এটা রইল। কিন্তু ডেল্টা যেটা আগে ছিল তোমার শুধুমাত্র +-1, এখন ডেল্টার দিকে 0 +-1 +-2 এটা থাকছে। তাহলে তখন যেটা হবে যে তুমি প্রথম কথা হচ্ছে এখান থেকে এক নম্বর হচ্ছে উই গেট কিউ ব্রাঞ্চ, যেটা ডেল্টা যে ইকুয়াল টু 0 জন্য আসে, আর এটাকে বলা হয় ব্যান্ড অরিজিন। আর তার সঙ্গে পাই কি উই গেট ধরো ও ব্রাঞ্চ, এস ব্রাঞ্চ এক্সেট্রা টুগেদার উইথ
পি ব্রাঞ্চ, আর ব্রাঞ্চ। এবারে ডেল্টা যে ইকুয়াল টু -2 হলে এটা তোমার ও ব্রাঞ্চ দেয়, ডেল্টা যে ইকুয়াল টু +2 হলে তোমাকে দেয় কত, আর ব্রাঞ্চ দেয়, সরি এস ব্রাঞ্চ দেয়, সরি এটা হচ্ছে তোমার এস ব্রাঞ্চ দেয়। আমি তো ডেল্টা যে ইকুয়াল টু +1 এর জন্য আর ব্রাঞ্চ, ডেল্টা যে ইকুয়াল টু -1 এর জন্য তোমার পি ব্রাঞ্চ, ডেল্টা যে ইকুয়াল টু +1 এর জন্য আর ব্রাঞ্চ, এদের জন্য আমি ক্যালকুলেশনগুলো সব করে তোমার দেখিয়েছি। মানে যা যা ক্যালকুলেশন করেছি, মানে তুমি একদম একদম সেই প্রথম থেকে একদম মানে এনার্জি এক্সপ্রেশন থেকে শুরু করে এই সিলেকশন রুলটাকে বসিয়ে তুমি ক্যালকুলেশনটাকে করেছো, এবং সেই মতো করে দুটো ওই যে পিক হাইট, হ্যাঁ তাদের মধ্যে ডিফারেন্স, সেখান থেকে তোমার দুটো পিকের মধ্যে যে গ্যাপটা আর কি, ডেল্টা নিউটাকে ক্যালকুলেট করে সবকিছু তুমি করেছো। মানে এক্ষেত্রে যে জিনিসটাকে ক্যালকুলেট করেছো, এই ডেল্টা ইকুয়াল টু -2 আর ডেল্টা ইকুয়াল টু +2 এর জন্য এক্স্যাক্টলি ওই ক্যালকুলেশনটাকে করো, মানে ডু the same calculation as we have done for P and R branch। মানে তফাৎটা কোথা থেকে আসছে দেখো, এইখানে এই যে তুমি যখন এই পর্যন্ত লিখলে, তো এই পর্যন্ত লিখলে, এবার এর পরে এই ডেল্টা ইকুয়াল টু +1 এর জন্য তুমি জে ডবল প্রাইম ইকুয়াল টু জে প্রাইম +1 লিখলে, বা জে প্রাইম ইকুয়াল টু জে ডবল প্রাইম +1 লিখলে। এবার এখান থেকে পাল্টাও, ডেল্টা ইকুয়াল টু +2 এর জন্য করো, ডেল্টা ইকুয়াল টু -2 এর জন্য করো, ঠিক আছে? করে একদম তার মতো করে এক্সপ্রেশন বের করো, তার মতো করে পুরো জিনিসটাকে করো, একদম শেষ পর্যন্ত জিনিসটাকে করো, মানে একদম এই কাট পর্যন্ত, এই যে ডেল্টা নিউ বার পর্যন্ত, এই ডিফারেন্স ক্যালকুলেট করা পর্যন্ত পুরো করো। এটা তোমাকে আমি কাজ হিসেবে দিচ্ছি আর এটা, তো এইটাকে তোমাকে পুরোটাকে করতে হচ্ছে, এইটা একটা কাজ, একটা হোমওয়ার্ক। আর একটা হচ্ছে যে মানে কি বলবো, ইনভেস্টিগেট the effect of rotation on overtones and হট ব্যান্ড। আমি তো ফান্ডামেন্টাল ব্যান্ডে রোটেশনের এফেক্টটা দেখলাম, এর ওভারটোন বা হট ব্যান্ডসে তুমি এফেক্টটাকে দেখতে পারো। ধরো ওভারটোনে তুমি যেমন বললে কি ভি ইকুয়াল টু 0 থেকে 1 এ ট্রানজিশনটা হচ্ছে, সেখানে রোটেশনের এফেক্টটাকে দেখলে, তাহলে ফান্ডামেন্টাল ব্যান্ডে রোটেশনের এফেক্টটা তুমি দেখছো। আচ্ছা, এবারে যদি তুমি এই করতে, ধরো তুমি ভি ইকুয়াল টু 0 থেকে 2 তে ট্রানজিশন হচ্ছে, তাহলে ফার্স্ট ওভারটোন দেয়, সেখানে রোটেশনের এফেক্টটাকে দেখো। বা ভি ইকুয়াল টু 1 থেকে 2 তে ট্রানজিশন করছে, এখানে ফার্স্ট হট ব্যান্ড দেয়, সেখানে তুমি রোটেশনের এফেক্টটাকে দেখো। তাহলে একই রকম ভাবে তুমি ক্যালকুলেশনগুলো করতে পারবে। মানে তফাৎ কিছুই না, শুধু তোমার এই যে ভিটা যেটা 0 থেকে 1 এ যাচ্ছিল তা না করে ভিটা একবার 0 থেকে 2 করো, তাহলে ফার্স্ট ওভারটোন রোটেশনাল এফেক্ট তুমি পেয়ে যাবে। আর ভিটা 1 থেকে 2 তে করো, তাহলে তুমি ফার্স্ট হট ব্যান্ডে রোটেশনাল এফেক্টটা তুমি দেখতে পাচ্ছ। এইটা, তাহলে এই যে জিনিসটা, এইটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তাহলে এই একই রকমের ক্যালকুলেশনটাকে করতে হবে, কিন্তু একটু বেশি সময় ধরে তোমাকে করতে হবে আর কি। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে বলার, সেটা হচ্ছে যে এটা আমি পরেও আবার ভালো করে বলবো, যে রোটেশনাল স্পেক্ট্রা মানে rotational spectra or microspectra or microspectra is a line spectra। কিন্তু এখানে যে ভাইব্রেশনাল স্পেক্ট্রা আমি দেখব, ভাইব্রেশনাল স্পেক্ট্রা or IR spectra is a
ব্যান্ড স্পেক্ট্রা। একই কারণে তুমি পরে ইলেকট্রনিক স্পেক্ট্রা যখন দেখবে or UV visible spectra is a ব্যান্ড স্পেক্ট্রা। কারণটা কিছুই না, আসলে যেটা হচ্ছে যখন তুমি ভাইব্রেশনাল মোশন কনসিডার করছো তখন দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক তো রোটেশনাল লেভেল আছে, বা দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যদি অনেক রোটেশনাল লেভেল থাকে তাহলে কি হচ্ছে, যখন ট্রানজিশনটা ঘটবে তাহলে একটা ভাইব্রেশনাল লেভেল থেকে আরেকটা ভাইব্রেশনাল লেভেলে গেল, কিন্তু কোনো একটা ভাইব্রেশনাল লেভেলে আন্ডারে যে রোটেশনাল লেভেল আছে তার যে কোনো জায়গা থেকে তোমার এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেল যে কোনো রোটেশনাল লেভেলে যেতে পারে। সেই জন্য কি হবে, একটা ফ্রিকোয়েন্সি না বাট যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি যেখানে তোমার ট্রানজিশনটা ঘটবে সেটা তুমি ব্যান্ড স্পেক্ট্রা পাবে। তাহলে দুটো রোটেশনাল লেভেলের মধ্যে কিন্তু আর কিছু নেই, কিন্তু দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল আছে। দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে ভাইব্রেশনাল লেভেল, তার মধ্যে আবার রোটেশনাল লেভেল আছে। তার মানে তুমি যদি একটা ভাইব্রেশনাল লেভেল থেকে আরেকটা ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশন করবে তুমি মনে করো, তাহলে শুধুমাত্র মানে একটা ফ্রিকোয়েন্সির লাইট দিলেই ট্রানজিশনটা হবে সেরকম নয়, একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির লাইট দিলেও তোমার ট্রানজিশনটা ঘটবে। মানে তোমার ধরো এর যে এই যে ধরো একটা ভাইব্রেশনাল লেভেল তুমি যখন কনসিডার করছো, এটা একটা ধরো ভি লেভেল, আর এইটা ধরো তোমার ভি প্রাইম লেভেল। এবার এইখানে তো প্রচুর রোটেশনাল লেভেল আছে, এইখানে তো প্রচুর রোটেশনাল লেভেল আছে। এটা ধরো জে প্রাইমের ভ্যালু তোমার 0 1 2 3 করে, এখানে জে ডবল প্রাইমের ভ্যালু হচ্ছে 0 1 2 3 ইত্যাদি করে তোমার আছে না, এখানে এনার্জিটা ধরো তুমি এদিকে প্লট করছো। এবারে যখন ট্রানজিশনটা ঘটছে এর যে কোনো জায়গা থেকে, এর যে কোনো জায়গায় ট্রানজিশনটা করতে পারে, মানে এর নিচ থেকে এর নিচে, এর নিচ থেকে এর উপরে, এর উপর থেকে নিচে, এর উপর থেকে উপরে, যেখানে কিছু ট্রানজিশনটা করতে পারে এইটা। তাহলে তাহলে যেহেতু একটা ফিক্সড ফ্রিকোয়েন্সির লাইট লাগছে, একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির লাইট লাগছে, সেই জন্য এটা একটা ব্যান্ড স্পেক্ট্রা দেবে। তো ইলেকট্রনিক স্পেক্ট্রার ক্ষেত্রেও তাই সিচুয়েশন, দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি ক্যাপ অনেক বেশি, তার মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, তার মধ্যে আবার রোটেশনাল লেভেল আছে, সেখানে ইট ইজ নট এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বাট এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ইজ রিকোয়ার্ড টু মেক দ্য ট্রানজিশন। সেই জন্য একটা ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশন হলে সেটা লাইন স্পেক্ট্রা দেবে, রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশন হলে সেটা তোমার ব্যান্ড স্পেক্ট্রা দেবে। ঠিক আছে, তাহলে এইটা একটুখানি ভালো করে তুমি এক্সপ্লেন করে দেবে, এক্সপ্লেন করে দেবে এটা, কেন রোটেশনাল স্পেক্ট্রা একটা লাইন স্পেক্ট্রা আর ভাইব্রেশন এবং ইলেকট্রনিক স্পেক্ট্রা হ্যাঁ তোমার ব্যান্ড স্পেক্ট্রা, এটা তুমি একটু আমি যেটা বলে দিলাম সেটা একটুখানি নিজেরা ভালো করে দেখে নেবে। তাহলে আমরা মোটামুটি ভাবে এই পর্যন্তই আজকে বললাম। তাহলে নেক্সট দিনে মানে নর্মালি হয়তো এরপরে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলা উচিত, কিন্তু আমি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলবো না, নেক্সট ক্লাসে বলে দেবো রামন স্পেকট্রোস্কোপি। নেক্সট লেকচার হচ্ছে, কারণ কি রামন স্পেকট্রোস্কোপিতে যদিও ইউভি ভিজিবল রিজিয়নের লাইট ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ যদিও ইউভি ভিজিবল রিজিয়নের লাইট ব্যবহার করা হচ্ছে, কিন্তু রামন স্পেকট্রোস্কোপিতে না তুমি যে মলিকুলার ইনফরমেশনটা পাও সেটা মলিকুলার রোটেশন এবং ভাইব্রেশনের ইনফরমেশন। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে রামন স্পেকট্রোস্কোপি, এইটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো আমরা এই পর্যন্ত আজকে রাখছি, কারেন্ট চলে গেল মনে হয়, এন্ড অফ লেকচার। দেখো তাহলে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি প্রপারলি বুঝছো কিনা, বুঝতে পেরেছো ঠিকঠাক করে? আচ্ছা